ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। শিক্ষা কাঠামো বদলে কাজ করবে বিএনপি, বললেন তারেক রহমান। সৃষ্টি করা হবে প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ। শিক্ষা ধ্বংস করেছে আওয়ামী লীগের পশ্চিমা ভাবনা, অভিযোগ জামায়াতের। প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন, ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে অন্যান্য শিরোনাম জানাবো। মতপার্থক্য ভুলে নির্বাচনে অংশ নেওয়ার ডাক বিএনপির। পিআর দাবিতে গণভোট চায় জামায়াত। বিভাগীয় শহরে সমমনা 8 দলের বিক্ষোভ। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ এনসিপির। ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না, বললেন তথ্য উপদেষ্টা। জেএসসি সম্মেলনে যোগ দিতে কাল ঢাকায় আসছেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী। রাজনৈতিক সখ্য নয়, রপ্তানি ঘাটতি হোক মূল অগ্রাধিকার। টেকনাফে টাকা দিলেই মেলে চাইনিজ রাইফেল, পিস্তল। আরাকান আর্মির কাছ থেকে এসব আগ্নেয়াস্ত্র আনেন ব্যবসায়ীরা। বিমানবন্দরে আগুনের রহস্য খুঁজতে আসছেন 4 দেশের বিশেষজ্ঞ। ফায়ার সার্ভিসের গাফিলতি দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আছে আমি জান্নাতুল কুলি। আর শুরুতেই দেখছিলেন বিআরবি কেবল সংবাদের শিরোনামগুলো। এবার বিস্তারিত। প্রাথমিক শিক্ষার কাঠামো পরিবর্তনে কাজ করবে বিএনপি, এমন অঙ্গীকারের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সব কথা বলেছেন তারেক রহমান। কিশোরগঞ্জ থেকে ফজলে রাব্বি সৌরভের প্রতিবেদন। বিএনপি সরকার গঠন করলে কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা নিয়ে প্রণীত 31 দফার উপর আয়োজিত কুইজে অংশ নেয় কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 10,000 শিক্ষার্থী, যার আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা, সুযোগ পায় সরাসরি প্রশ্ন করার। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়নে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ও নিরাপদ ক্যাম্পাস গড়তে অঙ্গীকারবদ্ধ বিএনপি। বাধ্য হয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেকেন্ড একটা জব ওনাদেরকে করতে হয়, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সংসার চালানোর জন্য। আমরা চাই না ওনারা এটা করুক, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে ওনারা ওনাদের ফুল কনসেন্ট্রেশন, ওনাদের পুরো মনোযোগ যাতে ওনারা শিক্ষার্থীদের পিছনে দিতে পারেন। আমরা ওনাদেরকে ওনাদের সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ওনাদেরকে যাতে আমরা বেটার সাপোর্ট করতে পারি, সেটা আমাদের থাকবে অন্যতম মূল লক্ষ্য টিচারদেরকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে। আমরা এই খেলাধুলার যে সাবজেক্টটা, এটাকে আমরা মেইন সাবজেক্টের ভিতরে নিয়ে আসব। অর্থাৎ তোমাকে এই খেলাধুলাটায় ভালো করতে হবে, 5 নম্বর পেতে হবে তোমাকে। এটা আর খেলাধুলার মতন থাকবে না। তুমি যেরকম রিলিজিয়াস বিষয় পড়ছো, তুমি যেরকম অঙ্ক করছো, তুমি যেরকম বাংলা করছো, তুমি যেরকম ভূগোল পড়ছো, খেলাধুলার সাবজেক্টটাকেও আমরা নাম্বারের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ তোমাকে মিনিমাম এত নাম্বার পেতে হবে। দেশে ফিরে সকলের সাথে সরাসরি কথা বলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, কিশোরগঞ্জ। ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি, প্রতিশ্রুতি দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। আয়োজনে ভেদাভেদ ভুলে অংশ নেন জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মাঠে থাকার অঙ্গীকার করেছেন সবাই। দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষক আছেন, যারা পাঠ্যসূচিতে থাকা প্রধান প্রধান ধর্মের বইয়ের আলোকে শ্রেণীকক্ষে পাঠদান করেন। প্রাথমিক স্তরেও
ধর্মীয় শিক্ষার বই আছে, তবে নির্ধারিত ধর্মীয় শিক্ষক নেই। অন্যান্য শিক্ষকরাই এই বই পড়ান শিক্ষার্থীদের। বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক এমন বাস্তবতায় নতুন করে আলোচনায় প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইস্যুতে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের সেমিনারে উঠে এলো বিষয়টি। দাবি, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিল করা হোক। বাংলাদেশে কিছু এমন দাবিতে দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে সেমিনারে হাজির বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আগামী প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন, এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন, আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ তৈরি করবে বিএনপি, বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে অটুট রাখা হবে ধর্মীয় মূল্যবোধ, অঙ্গীকার করেন সেমিনারে অংশ নেয়া রাজনৈতিক নেতারা। প্রাথমিক শিক্ষাক্রম। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছোটখাটো মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এই আহ্বান জানান। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মতামত ও আদর্শিক পার্থক্য সত্ত্বেও সবাই ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের প্রবর্তন ঠেকাতে হবে। একই সাথে অপরদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে। অনুষ্ঠানে শেখ হাসিনা 15 বছরে যেসব অপকর্ম করেছে তা সংরক্ষণ করার উপর জোর দেন বক্তারা। আমরা কমিটেড ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল একটা নির্বাচন দিয়ে এবং নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা ফিরে যাব। হাসিনার আমলের 15.5 বছরে যতগুলো যা যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা, হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। দেশে গণতন্ত্র ফিরে আসলে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরে বিক্ষোভ করেছে জামায়াত সহ 8টি রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে বিকেলে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে মহানগর
জামায়াত ইসলামী। এ সময় বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। একই দাবিতে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। বিকেলে খুলনা মহানগর ও জেলা জামায়াতের আয়োজনে নগরীর ডাকবাংলা ফেরিঘাট মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল মিছিল ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। এবারে জেডি সারেব নির্বাচনের পথে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করাকে অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি। দলটির দুই নেতার অভিযোগ, কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজনৈতিক দলগুলো এখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে হাতিয়ার বানিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নানা নাটকীয়তায় 17 অক্টোবর ঐতিহাসিক জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। কিন্তু সেদিন মঞ্চে ছিল না জুলাই অভ্যুত্থানের রাজপথের সামনের সারিতে থাকা নাহিদ সার্জিসদের দল এনসিপি। এ নিয়ে সপ্তাহ জুড়ে নানা আলোচনা সমালোচনার পর শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে আক্তার হোসেন জানান, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি না জেনে সনদে স্বাক্ষর করবে না এনসিপি। জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়, এটা একটা আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয়। জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে। এদিকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই কনস্টিটিউশনের উপরে অনেকগুলো ব্যক্তি থেকে বসেছে, অর্থাৎ এই কনস্টিটিউশনের উপরে শেখ ফ্যামিলি উঠে গেছে, এই কনস্টিটিউশনের উপরে হলো জিয়া ফ্যামিলি উঠে গেছে, এই কনস্টিটিউশনের উপরে হলো মওদুদি ফ্যামিলি হলো উঠে গিয়েছে। তা আমরা যদি আইনের নিশ্চিত করতে চাই বাংলাদেশে, তাহলে এই সকল ফ্যামিলি, এই সকল ধারা সবাইকে আমাদের কনস্টিটিউশনে আন্ডার আসতে হবে। মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে আরও বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, রাজনৈতিক দলগুলো এখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হাতিয়ার বানিয়ে নিয়েছে। দলে যাতে ইশতেহারে থাকে যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা আসলে বাংলাদেশের এই যে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় ভাষিক সংখ্যালঘু, এথনিক সংখ্যালঘু যারা আছেন তাদেরকে আপনারা আসলে কিভাবে লিড করবেন, এটা প্রত্যেকটা দলের নির্দেশনা থাকতে হবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের নির্বাচনী ইশতেহারে ধর্ম অনুযায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে কাল ঢাকায় আসছেন দেশটির জ্বালানি মন্ত্রী পারভেজ পালিক। এই বৈঠকের মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এমন আশা অর্থনীতিবিদদের। শুধু রাজনৈতিক সখ্য নয়, পাকিস্তানকে রপ্তানির বড় বাজার হিসেবে দেখতে হবে ঢাকাকে, এমন অভিমত বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। ৭১-এর অমীমাংসিত ইস্যুতে থমকে থাকা ঢাকা ইসলামাবাদ সম্পর্কে লেগেছে দিন বদলের হাওয়া। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ১৪ মাসে ৪ মন্ত্রী প্রতিমন্ত্রীর একের পর এক ঢাকা সফর জানান দিচ্ছে বাংলাদেশ নিয়ে নতুন ভাবনায় এখন পাকিস্তান। ২০ বছর পর সোমবার ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের ৯ম বৈঠক। রোববার ঢাকায় আসছেন পারভেজ মালিক। জেইসির এই বৈঠকে গুরুত্ব পাবে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ। এই সময় বাংলাদেশ পাকিস্তান একটি সমঝোতা স্মারক সই হতে পারে। দুই দেশের সম্পর্কের এই বাঁক বদলে দিতে অর্থনৈতিক স্বার্থকে বিবেচনায় রাখার পরামর্শ বিশ্লেষকের। পাকিস্তানে একটা ইমার্জিং মিডল ক্লাস আছে, তো তাদের জন্য আমরা অনেক পণ্য, কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করতে পারি। এই তৈরি পোশাকের পাশাপাশি খাদ্য পণ্য রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড, সেগুলো আমরা পাঠাতে পারি। একটা সুন্দর পরিকল্পনা যদি আমরা তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু এই পাকিস্তানের বাজারে বিপুল পরিমাণে পণ্য রপ্তানি করতে পারবো এবং একই সঙ্গে এই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে। রাজনৈতিক ও ৭১ অমীমাংসিত বিষয় সহ ৩টি সদিচ্ছা থাকলেই দু দেশের সম্পর্কে আসবে গতি, এমনটাই অভিমত বিশ্লেষকদের। এই রাজনীতি যে সদিচ্ছাটা আছে সেটাকে ব্যবহার করে যদি ব্যবসার ক্ষেত্রে যদি ভালো করতে পারে, না হলে দেখা যাবে যে ওই
রাজনৈতিক সদিচ্ছাটা হয়তো আছে, কিন্তু অর্থনৈতিক কাঠামোটা আর শক্তিশালী হলো না। আমাদের চেষ্টা করা উচিত হলো যে কিভাবে আমার রপ্তানিটা আমি বাড়াতে পারি পাকিস্তানে। আমাদের যে বাণিজ্য যে কাঠামোটা আমরা দেখি, তো সেখানে পাকিস্তান থেকে আমরা যেগুলো আনছি সেগুলো তো বললাম তুলা আছে, সেখানে বিভিন্ন কেমিক্যালস আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কিছু সামগ্রী আসে। দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পাল্লা ইসলামাবাদের দিকেই ভারী। তবে বিশ্লেষকরা বলছেন দেশটির সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমাতে না পারলে অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে পারবে না বাংলাদেশ। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিমানবন্দরে আগুনের ঘটনায় নাশকতা বা অবহেলা খুঁজতে 4টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার। শনিবার ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শনের পর এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপনী 4টি ইউনিটের ও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও কার্গো ভিলেজে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছিল। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুনে পুড়ে যায় হাজার কোটি টাকার মালামাল। একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এমন আগুন নানা প্রশ্নের জন্ম দেয়। এবার এই ঘটনা তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহায়তা দিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে নাম শোনা যাচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো সংস্থার। বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সাংবাদিকদেরও এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো গাফিলতি ছিল না বলে জানান তিনি। তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে। যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়, যে ধরনের দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুতই ই গেট চালু, রেমটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওইটা অনেক সময় তারা উড়ে হলে ওইটা করে জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন। দর্শক, শনিবার সকালে গোকর্ণ ইউনিয়নের বিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় হত্যাকাণ্ডের বিচারের দাবি করেছেন স্বজনরা। আর এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে জানিয়েছে পুলিশ। বাসুক হৃদয়ের তথ্যচিত্রের রিপোর্ট। শনিবার ভোর, শরীরে সেফগার্ড, মাথায় হেলমেট, হাতে লাঠি সোটা, বল্লম ও টেটা হাতে নিয়ে যেন রণক্ষেত্রে নেমেছে সবাই। এই দৃশ্য সদর এলাকার বিরামপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষের। যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে একজনের। পুলিশ জানায়, গত রমজান মাসে লুডু খেলাকে কেন্দ্র করে হারুন চেয়ারম্যানের গ্রুপ এবং ইকবাল আনিস মেম্বার ও সাচ্চু গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার টাকা না দেয়ায় শনিবার আবারও সংঘর্ষ বাধে। এতে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত 30 জন। এ সময় অগ্নিসংযোগ করে অন্তত 4টি ঘরও পুড়িয়ে দেয়া হয়। এই হত্যাকাণ্ডের বিচারের দাবি স্বজনদের। অনেক মায়ের দৌড়, একজন মারাও গেছে, ঠিক আছে, অনেক কিছু যাই ঝামেলা, মানে ইডাইডি মাকামাকি গুলাগুলি বুমদা এটা এটি বুঝিনি, অনেক কিছু বুঝছি। আর এখানে তো আগুন টাগুন লাগাই যাই, সেদিক দিয়ে আসছে যারা খুবই গরম। চিত্র তো ভয়াবহ, আপনি ঝগড়া পুরা ঝগড়া, আর এটা গাড়া ফাড়া দিয়ে ঝগড়া করছে হারন চেয়ারম্যানের গ্রুপের তারা বা গোষ্ঠী তারা। কাজে লাগছে ফাড়ের মার ধরে লইছে, দুইটা লোক এই দিয়ে ইচ্ছা গায়ে গইয়া মারা গেলে তাড়াতাড়ি হসপিটাল লইছি, হসপিটাল আনছে, মারা গেছে। হসপিটালে লাশ করে আছে, ওনাদের কতক্ষণ পরে ফিরানো হবে, ফিরানোর পরে আমরা সদর হসপিটালে উচিত সাহেবের কথা বলছি, আমরা হত্যা মামলা করবো।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ব্যাপারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতেছি। স্যার আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং পুলিশ তৎপর আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, এখানে আর্মি আছে, আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে, ফায়ার সার্ভিসের লোকজনের কাজ করতেছে। আর যেন কোনো ঘটনা না ঘটে আমরা সেভাবে তৎপর আছি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা বলয় বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানাবো এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য খবর। দেশের জিডিপিতে ঢাকা জেলার অবদান 46%, যেখানে সবচেয়ে বেশি 55.58% অবদান রাখছে উৎপাদন খাত। শনিবার প্রথমবারের মতো প্রকাশিত ডিসিসিআই এর ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই তে এসব তথ্য উঠে এসেছে। এতে দেখা যায় মোট কর্মসংস্থানের 40%ই ঢাকা শহরে, আর সেবা খাতে 44.2%। গার্মেন্টস ব্যাংক, আবাসন সহ 8টি খাত নিয়ে তৈরি করা হয়েছে ইপিআই। আগামীতে প্রতি 3 মাস পর পর প্রকাশ করা হবে এই প্রতিবেদন। এই সূচক প্রাথমিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ উপখাতকে অন্তর্ভুক্ত করেছে, যেমন আরএনজি, টেক্সটাইল, wholesale and retail trade, real estate, transport and storage and banking sector. এই সূচকের মাধ্যমে সেক্টর ভিত্তিক অর্থনৈতিক কর্মক্ষমতা এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন ত্রৈমাসিক ভিত্তিতে চিহ্নিত করা হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। তবে কি লাতিন আমেরিকায় নতুন একটি যুদ্ধের জাল বুনে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? দিন যত যাচ্ছে তেমন সন্দেহ দানা বাঁধছে একটু একটু করে। অনেকে বলছেন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকার উৎখাত করতে চায় ওয়াশিংটন, ক্ষমতায় বসাতে চায় বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে, আর যিনি এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এ যেন মশা মারতে কামান দাগা। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালানকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ক্যারিবিয়ান সাগরে লাতিন আমেরিকা অভিমুখে বিশ্বের সবচেয়ে বড় বিমান বাহিনী রণতরী মোতায়েনের মার্কিন পদক্ষেপকে এমনভাবেই ব্যাখ্যা করছেন কেউ কেউ। সেপ্টেম্বরের শুরু থেকেই এমন চাল চেলে আসছেন ট্রাম্প। মাদকবাহী সন্দেহে অন্তত 10 বার ভেনেজুয়েলা উপকূলে বিভিন্ন নৌযানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন বাহিনী। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দেন ট্রাম্প, এমন খবরও রয়েছে। বিশ্লেষকরা বলছেন একের পর এক নেয়া সব পদক্ষেপ দেখে মনে হচ্ছে ভেনেজুয়েলার মূল ভূখণ্ডে হয়তো শিগগিরই সরাসরি হামলা করে বসতে পারেন ট্রাম্প। মাদুরো তো সরাসরি বলেই বসেছেন, লাতিন ভূখণ্ডে যুদ্ধের জালি বুনে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। অনেকে মনে করেন ট্রাম্পের এসব পদক্ষেপ মাদুরোর সরকার উৎখাতের প্রথম ধাপ, কারণ ট্রাম্পের চোখের বিষ মাদুরো। আর বিরোধী পক্ষের নেতা গণতন্ত্রপন্থী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট। মাচাদো এবার শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছেন, তাই তাকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসাতে মাদুরোকে সরাতে চায় পশ্চিমা বিশ্ব, এমনটাই মনে করেন অনেকেই। আফরিন মৌ, নিউজ 24। নারী বিশ্বকাপে এখনো জয়হীন বাংলাদেশ দল। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপে নিয়ম রক্ষার শেষ ম্যাচে ভারতের সাথে জিতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে দেশে ফিরতে চায় টাইগার্সরা। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে ভালো করার প্রতিজ্ঞা করেছিলেন নারীদের অধিনায়ক জ্যোতি, তবে সে কথা রাখতে পারেননি। বেশ কয়েকটি ম্যাচের সম্ভাবনা তৈরি করেছিলেন নারীরা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে জয়ের খুব কাছে গিয়েও নিজেদের ভুলে ম্যাচ হেরেছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের শেষ 4 নিশ্চিত হয়েছে আগেই, তবে নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশের। শেষ ম্যাচে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে চান টাইগার্সরা, তবে লড়াইটা যে কঠিন হবে তা এক প্রকার নিশ্চিত।
এবারের বিশ্বকাপে 6 ম্যাচের 3টিতে জিতেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ এখনো জয়হীন। ভারতের সাথে শেষ 4 ম্যাচের 3টিতেই হেরেছে বাংলাদেশ। 2023 সালে শেষ জয় পেয়েছিল নারীরা, তাও সেটা ছিল বৃষ্টি আইনে। ভারতের বিপক্ষে শারমিন সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন। বল হাতে স্পিন ঘূর্ণিতে টাইগার্সদের ভরসা নাহিদা আক্তার ও রাবেয়া খান। সুখন সরকার, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।